বন্ধুরা, আজকের প্রথম জিকে প্রশ্নটা দেখুন। মানবদেহে মোট পেশির সংখ্যা কত? এ অপশন আছে 206টি, বি হচ্ছে 305টি, সি হচ্ছে 639টি এবং ডি হচ্ছে 699টি। তাহলে কোনটা উত্তর হবে বলুন দেখি। এখানে পেশির সংখ্যা বলা হয়েছে, সমস্ত মানবদেহে কটা পেশি থাকে। তো এখানে এই যে 206টি, এটা তো নিশ্চয়ই হবে না, এটা নিশ্চয়ই সবাই জানেন। মানবদেহে, একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট 206টি হাড় থাকে, হাড় বা অস্থি থাকে। তাহলে সেই হাড় বা অস্থির সংখ্যা হচ্ছে 206টি। এখানে পেশির সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে কতটি, তাহলে বলুন কোনটা উত্তর। মানবদেহে মোট পেশির সংখ্যা হচ্ছে 639টি। এই যে সি দাগের যে অপশনটা, সেটা উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, সার্বিক গ্রহিতা কোন গ্রুপকে বলে? তাহলে রক্তের যে 4টে গ্রুপ, তার মধ্যে সার্বিক গ্রহিতা কোন গ্রুপকে বলে? এ, বি, এ বি আর ও। তাহলে এর আগের একটি ভিডিওতে প্রশ্ন ছিল সার্বিক দাতা কাকে বলে। তাহলে এর মধ্যে সার্বিক দাতা কোন গ্রুপের রক্তকে বলে? ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক দাতা। এখানে প্রশ্ন আছে সার্বিক গ্রহিতা কোন গ্রুপকে বলে। তাহলে সার্বিক গ্রহিতা কোন গ্রুপকে বলে, এক্ষেত্রে উত্তর হবে অপশন সি, এ বি। পরের প্রশ্নটা দেখুন, প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত হয়? এ 8 লক্ষ, বি 10 লক্ষ, সি 12 লক্ষ আর ডি হচ্ছে 5 লক্ষ। তাহলে আমরা জানি বৃক্ক অর্থাৎ কিডনিতে নেফ্রন থাকে। নেফ্রন হচ্ছে বৃক্ক বা কিডনির গঠনগত এবং কার্যগত একক। তাহলে বৃক্কের যত কাজকর্ম সব নেফ্রন করে। সেই নেফ্রন প্রত্যেকটা বৃক্কে, আমাদের 2টি বৃক্ক থাকে, প্রত্যেকটি বৃক্কে কতগুলি করে নেফ্রন থাকে। তাহলে কটা উত্তর হবে? তাহলে উত্তর কোন অপশনটা হবে? তাহলে এই বি অপশন যেটা আছে সেটা হবে উত্তর, 10 লক্ষ। পরের প্রশ্ন দেখুন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? এ রেটিনল, বি টোকোফেরল, সি ক্যালসিফেরল আর ডি হচ্ছে থিয়ামিন। তাহলে এখানে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তা উত্তরটা কি আপনারা জানেন? দেখুন উত্তরটা আমি বলে দিই। ভিটামিন এ, তার কিন্তু রাসায়নিক নাম রেটিনল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম, আর ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, অর্থাৎ সি অপশনটা রাইট। পরের প্রশ্ন দেখুন, বন্ধ্যাত্ব রোগের জন্য দায়ী কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। তাহলে রোগটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ, কোন ভিটামিন দায়ী? ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। তাহলে এই বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবজনিত ফলাফল? কোনটা উত্তর হবে? উত্তর বলে দিই, উত্তর হচ্ছে ডি অপশন। পরের প্রশ্ন দেখুন, বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? 1 হচ্ছে রবার্ট ক্লাইভ, 2 হচ্ছে লর্ড ডালহৌসি, 3 লর্ড ওয়েলেসলি এবং 4 নম্বর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন এদের মধ্যে? তাহলে এর উত্তরটা আমি বলে দিই, বাংলাতে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ। এ হচ্ছে উত্তর। 1765 সালে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয় বাংলাতে, তার প্রবর্তক ছিলেন রবার্ট ক্লাইভ। উত্তর হচ্ছে এ অপশন। পরের প্রশ্ন দেখুন, পার্থেনন পত্রিকাটি কে প্রকাশ করেন? এ রামগোপাল ঘোষ, বি রামতনু লাহিড়ী, সি রসিকৃষ্ণ মল্লিক, ডি হচ্ছে ডিরোজিও। তাহলে পত্রিকা হচ্ছে পার্থেনন, তাহলে কে প্রকাশ করেন? এখানে বলে দিই, এই রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, রসিকৃষ্ণ মল্লিক সবাই ডিরোজিওর ছাত্র ছিলেন, অন্যতম ছাত্র ছিলেন।
তাহলে পার্থেনন পত্রিকা কে প্রকাশ করেন? পার্থেনন পত্রিকা প্রকাশ করেন ডিরোজিও। উত্তর হচ্ছে ডি অপশন। এই পার্থেনন পত্রিকাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1829 সালে, 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখুন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ হচ্ছে দ্বারকানাথ ঠাকুর, বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সি রামমোহন রায় এবং ডি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। তাহলে এখানে বঙ্গদর্শন পত্রিকার কথা বলা হয়েছে। উত্তরটা আমি বলে দিই, সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বি অপশনটা রাইট। পরের প্রশ্ন দেখি, গোলাপী বিপ্লব কোন বিষয়ের সাথে জড়িত? এ শস্য, বি ফল, সি চিংড়ি এবং ডি আলু। তাহলে বলুন গোলাপী বিপ্লব কোন বিষয়ের সাথে জড়িত? শস্য উৎপাদন, সেটাকে তো আমরা সাধারণত সবুজ বিপ্লব বলি। ফলের উৎপাদন স্বর্ণ বিপ্লব নামে পরিচিত। আলুর উৎপাদন গোল বিপ্লব নামে পরিচিত। তাহলে পড়ে থাকলো সি চিংড়ি। তাহলে এই চিংড়ি হচ্ছে গোলাপী বিপ্লবের সাথে পরিচিত। মানে চিংড়ির উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে গোলাপী বিপ্লব বলা হয়। তাহলে উত্তর হচ্ছে সি চিংড়ি। পরের প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি? এ হচ্ছে ডিগবয়, বি হচ্ছে শিবসাগর, সি রুদ্রসাগর আর 4 নম্বর হচ্ছে বোম্বে হাই। তাহলে এটা ভারতের বৃহত্তম তৈলখনি বলা হয়েছে। ডিগবয় আসামে অবস্থিত আমরা জানি। তাহলে বলুন ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি? উত্তরটা আমি বলে দিই, ডি বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈলখনি। তাহলে ডি অপশন রাইট। পরের প্রশ্ন দেখুন, হেমাটাইটের সংকেত কি? এ Fe3O4, বি Fe2O3, সি হচ্ছে FeCO3 আর ডি হচ্ছে 2Fe2O3, 3H2O। তাহলে হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। এখানে আসলে সবকটাই হচ্ছে লোহার আকরিক। তাহলে বলুন এর মধ্যে হেমাটাইটের সংকেত কোনটা? দেখুন এই প্রথমটা হচ্ছে ম্যাগনেটাইটের সংকেত, Fe3O4। FeCO3 এটা হচ্ছে সিডেরাইটের সংকেত আর এটা হচ্ছে লিমোনাইটের সংকেত। তাহলে পড়ে থাকলো এই বি, অর্থাৎ হেমাটাইটের সংকেত হচ্ছে বি Fe2O3। পরের প্রশ্ন দেখি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? এ হচ্ছে হলদি, বি হচ্ছে কংসাবতী, সি হচ্ছে তিস্তা এবং ডি হচ্ছে রূপনারায়ণ। তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী তৈরি করেছে? তাহলে এর উত্তর হচ্ছে রূপনারায়ণ। ডি অপশন হচ্ছে রাইট। এখানে দেখুন এই যে হলদি নদী কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম। তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন দেখি, ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশ কি নামে পরিচিত? এ হচ্ছে উত্তর সরকার উপকূল, বি মালাবার উপকূল, সি কোঙ্কণ উপকূল আর ডি করমণ্ডল উপকূল। তাহলে পূর্ব উপকূলের দক্ষিণ অংশ কি নামে পরিচিত? তাহলে এর উত্তর কোনটা হবে? ভারতের পূর্ব উপকূলের উত্তর অংশ উত্তর সরকার উপকূল নামে পরিচিত। আর এই মালাবার উপকূল আর কোঙ্কণ উপকূল এগুলো পশ্চিম উপকূলের অংশ। তাহলে ডি অপশন যেটা আছে করমণ্ডল উপকূল, এটাই হচ্ছে এর উত্তর। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান এবং লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।